ননসেন্স সিস্টেম, কোনো স্যান্ড থাকবে না আর কি মোল্ডের মধ্যে। তো জেনারেলি একটু তো জানোই তোমরা যে নন স্যান্ড There's হলে two or একটা three ways we সুবিধা can figure that out. বলেছিলাম যে We can এর look কি at the পার্মানেন্ট solubility rules, মোল্ড, and it says that একবার most মোল্ড sulfates are বানালে সেই soluble মোল্ডটা as normal অনেকবার sulfate ইউজ group, করা যাবে। except হ্যাঁ, there's যে barium. এটা হচ্ছে So মেন barium সুবিধা sulfate আসলে is going to be নন insoluble স্যান্ড according to our মোল্ডের, rules here. যে We তুমি could যে also মোল্ডটা look at a তৈরি solubility করবা chart. So here is a অনেকবার ইউজ solubility করতে পারবা, chart কিন্তু with a অবশ্যই portion কি list. কস্টলি হবে We look যেহেতু down, পার্মানেন্ট and মোল্ড। barium is right তো here, এখন মোল্ড Ba2+, হিসেবে ননসেন্স সিস্টেমে plus the negative ion বেশিরভাগ typical সময় sulfate মেটালিক that's মোল্ড right over ইউজ here. করা হয়। So we'll go down মেটালিক মোল্ড যদি and ইউজ then করা হয় তাহলে across, and কি there's কি that বলতে I. পারবা কি That I, সুবিধা হবে? that means that barium sulfate is insoluble in পার্মানেন্ট water. মোল্ড তো বটেই, There's আর কি one সুবিধা final way থাকতে we could পারে? do this. We could take some barium sulfate and put it in water, see if it dissolved. We would expect that it would দেখো not আমি একটু dissolve বলি, based আচ্ছা on our যদি chart and তোমাদের based on কিছু our জিজ্ঞেস solubility করার rules. থাকে So in answer বলবো, to your হ্যাঁ question, আমি বলতে থাকি আর কি। BaSO4 is কারণ insoluble. তোমার স্যার থার্মাল, মোল্ডের This is Dr. স্ট্রেন নিয়ে Bill. আমাদেরকে চিন্তা Thanks for করতে হবে watching. না? হ্যাঁ সেটা তো আছেই, আরো আরো কিছু সুবিধা আছে, যেমন তোমার থার্মাল শক রেজিস্ট্যান্স ভালো। যখন তুমি মেটাল পোর করবা, যেহেতু মোল্টের মেটাল টেম্পারেচার বেশি থাকবে, মোল্ডের কিছু হবে না আর কি, মেটালিক মোল্ড ইউজ করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুধুমাত্র মেটালিক যে ইউজ করা হয় তা না, বেশিরভাগ সময় মেটাল ইউজ করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাফাইট মোল্ড ইউজ করে। গ্রাফাইটটারও কিন্তু প্রপার্টি ভালো আর কি। আচ্ছা, এখন মোল্ডের একটা মেটালের একটা সমস্যা হচ্ছে কি যে এদের থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট বেশি। তাহলে এটা কি এটা কি কি মানে কোনো ধরনের অসুবিধা না সুবিধা? তো যখন যখন এক্সপানশন বেশি হয়, কিন্তু যখন ঠান্ডা করা তখন সে আবার কি করে? এক্সপানশন বেশি থাকলে কি হয়, হিট করলে বেশি লম্বা বড় হবে, ঠান্ডা করলে বেশি কন্ট্যাক্ট করবে, এই তো। এখন যখন তোমার মনে করো ঠান্ডা হতে মোল্ডিং, তুমি মেটাল পোর করে ফেললে, এবার টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে, তখন দেখা যায় কি আস্তে আস্তে কি কন্ট্রাক্ট হয় অনেক সময়। কিন্তু আবার মেটাল যেহেতু আবার কি তার প্লাস্টিসিটি বেশি, এজন্য দেখা যায় কি দুইটা একটা একটা কাটাকাটি করে মানে সমস্যা হয় না কোনো আর কি। আচ্ছা, এবার একটা কথা বলতেছে, সেকেন্ড প্যারায় বলতেছে যে মোল্ড ক্যাভিটি ইনিশিয়ালি রাফ থাকে, কিন্তু এটাকে মেশিনিং করে খুব ফাইন করে নেওয়া হয়। তুমি যে ক্যাভিটি, মোল্ডের তো ক্যাভিটি থাকবে যেখানে তোমার কাস্টিং হবে, ইনিশিয়ালি এটা এটা খুব বেশি রাফ তৈরি করার সময়, কাস্টিং করার সময়, এটাও কিন্তু কাস্টিং করে বেশিরভাগ সময় এই মোল্ডটাকে কাস্টিং এর সময় হয়তো খুব ভালো না হলেও পরে এটাকে মেশিনিং করে ফাইন করে নেওয়া হয়, যাতে যখন তাহলে যখন কাস্টিং করা হবে তখন কিন্তু কি টলারেন্স অনেক, ডাইমেনশনাল অ্যাকুরেসি অনেক ভালো থাকে আর কি। আর আরেকটা কথা লেখা আছে, জেনারেলি নন ফেরাস অ্যালয় বা মেটাল যেগুলো, সেগুলোরই কাস্টিং করা হয়, কিন্তু কাস্ট আয়রন স্টিল এগুলো কিন্তু করা যায় নন স্যান্ড মোল্ডে। আচ্ছা, কোরও ইউজ করা যেতে পারে, অন্য স্যান্ড মোল্ডে যেরকম কোর ইউজ করে, নন স্যান্ড মোল্ড ইউজ করলেও কিন্তু কোর ইউজ করা যায়, কোরগুলো জেনারেলি মেটালিক হয়। আরেকটা কথা বলো, তোমার তো ল্যাবে দেখে আসছো, প্রিহিট তো করতে হয় নাকি মোল্ডকে? ইয়েস স্যার। কেন, কি জন্য করে? স্যার ময়েশ্চার কন্টেন্ট সরা ফেলার জন্য। এটা একটা, আর স্যার কোনো এনট্র্যাপড গ্যাস থাকলে অক্সাইড আকারে সে বের হয়ে যেতে গত পারে। ক্লাসে বলছিল, হ্যাঁ। তাছাড়া আরেকটা সুবিধা আছে, তোমার কুলিং রেটটা কি করা যায়, একটু স্লো করা যায় কুলিং। তুমি যদি লো টেম্পারেচার মোল্ডে হাই টেম্পারেচার মেটাল পোর করো, টেম্পারেচার ডিফারেন্স বেশি হবে, কি কাস্টিং খুব কি হবে, সলিডিফিকেশন খুব তাড়াতাড়ি জি হয়। স্যার। অনেক সময় তাড়াতাড়ি হলে একটু প্রবলেম আছে আর কি, ঠিক আছে। যার জন্য খুব তাড়াতাড়িও করা যাবে না, আবার খুব স্লো করলে আবার কি হবে, কোর্স গ্রেন হয়ে যাবে। জেনারেলি কিছুটা হলেও প্রিহিট করা হয়, কারণ কি আসলে একটা কারণ, ডেল্টা টি কমানোর জন্য স্যার। হ্যাঁ এটাই মেন কারণ। ডেল্টা টি কমালে কিন্তু অনেক সুবিধা আছে আর কি। আর আচ্ছা, একটা সুবিধা হচ্ছে কি, আচ্ছা আর কি সুবিধা আছে বলো দেখি ডেল্টা টি কমালে? তোমাকে স্ট্রেস ডেভেলপ কম হবে। ইন্টারনাল স্ট্রেস কম হবে স্যার। হ্যাঁ স্ট্রেস কম হবে, থার্মাল শকও কমে যাবে। জি স্যার। আর তুমি লো টেম্পারেচার হাই টেম্পারেচার দিলে কি থার্মাল শক বেশি হবে, তাহলে থার্মাল শকও কমানো যাবে, এই তো। এই কারণে বেশিরভাগ সময় কি করা হয়, একটা প্রিহিট করে নেওয়া হয়। আচ্ছা, এখন মেটালিং মোল্ডের সুবিধা কি, তুমি একবার প্রথমে প্রিহিট করলা, টেম্পারেচার অনেক বেশি থাকলো, এরপর তোমার কাস্টিং শেষ হয়ে গেল, পরে কিন্তু আর কি করা হয়, প্রিহিট করা লাগে না। ওই একটা কাস্টিং বের করতে দেখা যায় কি হাই টেম্পারেচার থেকে সে একটু মিডিয়াম টেম্পারেচার চলে আসে, তখন এরপর একটাই পোর করে দেওয়া যায়। এটা কি বোঝা গেছে? না, একবার প্রিহিট করলে টেম্পারেচার তো প্রিহিট করা হলো, এরপর তুমি কাস্টিং করলা মানে পোর করলে কি হয়, টেম্পারেচার বেড়ে গেল। এখন পোরিং এর পরে একটা কাস্টিং হয়ে গেল, তুমি এটাকে কাস্টিংটাকে বের করে ফেললা, এই সময়ের মধ্যে কি হয় কি, ও আস্তে 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 মোলটা কি ঠান্ডা হতে শুরু করে, তাহলে তখন আর কি হয়, প্রিহিট করা লাগে না। হ্যাঁ এরপরে যখন কাস্টিং করবে তখন প্রিহিট করা লাগবে না, ওই টেম্পারেচার দিয়ে আবার 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 কাস্টিং করে ফেলা যাবে আর কি। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই কোটিন দেওয়া হয় মোল্ডের গায়ে, তোমাদের ক্ষেত্রে কোটিন দিচ্ছিল কোনো মোল্ড? স্যার কোটিং দেয়নি। দেয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই কোটিন দেওয়া হয় বা মোল্ড ওয়াশ করা হয়, মানে পার্মানেন্ট কোটিন না দিলেও দেখা যায় কি হালকা একটা লেয়ার দেয়। এটা কি বলতে পারবা কেন দেয়? যাতে কাস্টিংটা ইজিলি সরাই ফেলা যায়। হ্যাঁ, এটা একটা ইজিলি সরায় ফেলা যায়, এরপরে হচ্ছে তোমার থার্মাল শক কমে যায়।
কোটিং দিলে তখন দেখা যায় কি হাই টেম্পারেচারটার এফেক্টটা পুরোপুরি সরাসরি মোল্ডে যায় না, আগে প্রথমে কি কোটিং এ যায় তারপরে মোল্ডে যায়, কাজে এই থার্মাল শকটা একটু কমানো যায়। এরপরে হচ্ছে কি তোমার এই গিয়ে বলে মোল্ডেড মেটালের সাথে মোল্ডের রিয়াকশন কমানো যায়, যেহেতু একটা কোটিং থাকে, বুঝতে পারছো? আরেকটা সুবিধা আছে তোমার, ওই যে কোনো ইয়ে হয় না, কি নাম জানি, মোল্ডের রিয়াকশন কমে যায়। আবার এই যে ওটা বললাম যে রিয়াকশন হয় না, তুমি যেই মেটাল কাস্টিং করবে তার সাথে মোল্ডের রিয়াকশন হবে না। এই কয়টা কারণের জন্য অনেক ক্ষেত্রে একটা কোটিং পার্মানেন্ট, অনেক বেশি পার্মানেন্ট কোটিং দেওয়া হয়। কোটিং না দিলেও দেখা যায় কি জাস্ট একটা কোট ওয়াশ, এই কি বলে মোল্ড ওয়াশ দেয়। ওয়াশ মানে এখানে বোঝা জাস্ট হালকা একটা লেয়ার দিয়ে দেয় আর কি। আচ্ছা, এখন কোটিংটার প্রপার্টি কি কিরকম হতে হবে বলো দেখি? যার কোটিং দিবা বা যাকে দিয়ে তুমি মোল্ড ওয়াশ করবা বা একটা লেয়ার দিবা, তার প্রপার্টি কেমন হতে হবে? সে তো আবার কি করতে হবে, মোল্টেমেটের সাথে রিয়াকশন করা যাবে না। জি স্যার, নন রিঅ্যাক্টিভ তো। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে তাকে তো ইয়ের সাথে লেগে থাকতে হবে, মোল্ডের সাথে লেগে থাকতে হবে, নাহলে তো খুলে যাবে। জি স্যার। অ্যাকশন ভালো হতে হবে মোল্ডের সাথে, এগুলো ব্যাপার আর কি। আচ্ছা, এখন রিফ্র্যাক্টরিনেস থাকতে হবে, রিফ্র্যাক্টরিনেস। হ্যাঁ থাকলে ভালো, ডিফারেন্স থাকলে ভালো, তাহলে কি, তাহলে সে হাই টেম্পারেচার তার ক্ষতি হবে না, একটা কোটিং দিয়ে অনেকবার চালানো যাবে। আচ্ছা, এবার থার্মাল শক তো হবে, একটু আগে বললাম, তুমি যখন লিকুইড মেটাল করবা কি হবে, মোল্ডে থার্মাল শক হবে। হাই লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার যখন আসবে শক একটু হবে, একটা তো অনেকগুলো ওয়ে বলে ফেলছে অলরেডি, প্রিহিট করতে পারো, কোটিং দিতে পারো। আচ্ছা, এখন এই যে কত টেম্পারেচার কত কম বেশি হবে ডিপেন্ড করবে কিন্তু কাস্টিং এর উপরে। তুমি যদি বেশি হাই টেম্পারেচার এমন কোন কি মেটাল কাস্টিং করছো তার মেল্টিং পয়েন্ট অনেক বেশি, তখন কি হবে, থার্মাল শক বেশি হবে। আবার তুমি যদি অনেক বড় সেকশন বা হেভি সেকশন যদি কাস্টিং করো তাহলে কি হবে, তার মধ্যে টেম্পারেচার বেশি থাকবে। আবার তুমি কোটিং দিলা কি দিলা না, কি কি কোটিং দিলা না দিলা, এগুলো কিন্তু ডিপেন্ড করবে, এগুলো সবগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার এই মোল্ডের লাইফ কেমন হবে আর কি। আচ্ছা, তোমার ফ্যাটিক শব্দ শুনছো? ফ্যাটিক কি? জি স্যার, কন্টিনিউয়াস লোডিং স্ট্রেস। লোডিং এবং অনেকবার বারবার যদি একই লোড পড়ে, তো এই ক্ষেত্রে কিন্তু থার্মাল, এটাকে বলে থার্মাল ফ্যাটিক। কারণ কি, যে তুমি ওই যে মোল্টিমেটাল তুমি বারবার হাই টেম্পারেচার আসবে, কুল হবে, আবার হিট হবে, কুল হবে, এটাকে থার্মাল শক বলে আর কি। যতগুলো বললাম এগুলো সবগুলো এই ফ্যাক্টরগুলো কিন্তু থার্মাল শককে কন্ট্রোল করবে আর কি। আচ্ছা, মোল্ডের ডিজাইনও একটা ফ্যাক্টর, কারণ তুমি বলো দেখি যে তোমার যখন মোল্ডের ডিজাইন করলে কোন জায়গায় থিকনেস বেশি কোন জায়গায় থিকনেস কম, তাহলে কি হবে বলো? তাহলে কুলিং রেটটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, তাহলে তো আবার হবে না, তাহলে এক জায়গায় একদম এক ধরনের স্ট্রাকচার হবে, আর জায়গায় একরকম হবে, তাহলে কি আনইভেন স্ট্রাকচার হয়ে যাবে, এটা তো আবার চলবে না। কাজে তোমাকে চেষ্টা করতে হবে এমন ভাবে ডিজাইন করে মোল্ডটা যাতে থিকনেস সব জায়গায় সমান থাকে, সেম থাকে আর কি। আচ্ছা, এখন ওই যে নন মেটাল নন স্যান্ড যে অনেকগুলো টেকনিক আছে, তার মধ্যে প্রথমটাকে বলছে গ্র্যাভিটি ডাই কাস্টিং, এটাকে আমেরিকা অনেক সময় পার্মানেন্ট মোল্ড কাস্টিং ও বলে আর কি। তো দেখো ছবিটা একটু দেখো, আর খুবই সহজেই বোঝা যাচ্ছে গ্র্যাভিটি মানে কি। উপর দিকে ঢাললে নিচে দিকে গ্র্যাভিটি কারণে চলে আসবে সবকিছু। হ্যাঁ, তাহলে এটা তো তোমার কি মাধ্যাকর্ষণ বলের টানে নিচের দিকে চলে আসবে, তাহলে জাস্ট কি করতে হবে, উপর থেকে পর করলেই কি হবে, সেটা আস্তে 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 সেট হয়ে যাবে। সেট হয়ে, মানে প্রথমে তো পোর হয়ে পুরা মোট ক্যাভিটিতে চলে যাবে, যেহেতু উপর থেকে নিচে পোর করা হচ্ছে, গ্র্যাভিটি টানে চলে যাবে, কোনো এক্সট্রা কোনো প্রেসার বা কিছু ভ্যাকুয়াম কিছুই দেওয়া হয় না বা দেওয়া লাগে না আর কি। তো একটা সমস্যা আছে, থিন সেকশন করা যায় না, যদি একটু কমপ্লেক্স শেপ হয় তাহলে কিন্তু করা যাবে না, আর যেহেতু শুধুমাত্র গ্র্যাভিটি ফোর্সই আছে, কোনো প্রেসার নাই আর কি। আর যদি থিক সেকশন করা যাবে, থিন সেকশন করতে গেলে বা একটু কমপ্লেক্স শেপ করতে গেলে গ্র্যাভিটি ডাইকাস্টিং এ খুব ভালো হবে না। আচ্ছা, এখন বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখো ছবি দেখো টু পার্ট মোল্ড ইউজ করে, এটা তো বুঝো তোমরা টু পার্ট মোল্ড মানে কি, এটা মোল্ডের দুইটা পার্ট থাকে। কি সুবিধা হয় এরকম হলে বলো দেখি, টু পার্ট মোল্ড হলে? সিমেট্রিক্যাল শেপ ইজিলি দেওয়া যায়। করা যাবে, আবার তুমি যখন কাস্টিং হয়ে যাবে কাস্টিংটা বের করে ফেলা অনেক সহজ হয়। যে টু পার্ট মোল্ড ইউজ করে এখন যেই টু পার্ট মোল্ড দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল পার্টিং, মানে ভার্টিক্যাল ডিরেকশনে এটা টু পার্ট করা হয়েছে, অনেক সময় এরকম হরিজন্টাল পার্টিং ও হয় আর কি, বুঝতে পারছো? আচ্ছা, অবশ্যই পার্মানেন্ট মোল্ড। এখন এটা তো এখানে বেশিরভাগ সময়, অনেক সময় দেখা যায় কি এটা অটোমেশন থাকে না, মানে ম্যানুয়ালি পোর করা হয়, কিন্তু আবার অনেক সময় এখন দেখা গেছে যে তোমার কি বলে প্রোডাকশন রেট বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রেই এখন অটোমেশন চলে আসছে। তো ছবিটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এখানে কি হচ্ছে বলো দেখি, এখানে পোরিং কোন দিক দিয়ে হচ্ছে? এই ডান দিকে যে চেম্বারটা আছে, এখানে লিকুইড মেটাল থাকছে, এখান থেকে পোর হচ্ছে। আর এই যে ওখানে দেখো অনেকগুলা মোল্ড আছে, মোল্ড গুলো কি ঘুরছে না, কনভেয়ারের মাধ্যমে কি ঘুরছে, যখন পাশাপাশি আসছে পোর হয়ে যাচ্ছে, এই চলে যাচ্ছে উপর দিকে, আরেকটা আসছে, তখন আবার পোরিং হচ্ছে। এভাবে কিন্তু কি অটোমেটেড এর মাধ্যমে এখন কি গ্র্যাভিটি ডাই কাস্টিং কিন্তু করা হচ্ছে। কি কি সুবিধা দেখো, যে ডাইমেনশনাল টলারেন্স ভালো, সারফেস ফিনিশ ভালো, যেহেতু মেটালিক মোল্ড
কি হবে, ফাইন গ্রেইন স্ট্রাকচার হবে, ম্যাস প্রোডাকশন করা যাবে, যদি অটোমেশন করা তাহলে কি ম্যাস প্রোডাকশনও করা যাবে। কিন্তু কিছু সব অসুবিধা আছে, যেহেতু পার্মানেন্ট ডাইয়ের ইনিশিয়াল কস্ট কিন্তু অনেক বেশি। তারপরে সব ধরনের শেপ সাইজ কিন্তু করা যাবে না, মোটামুটি সিম্পল সাইজ হলে ভালো সুবিধা হবে আর কি। আর স্মল রানের জন্য এটা ইকোনমিক্যাল না, কারণ তুমি একবার এত খরচ করে বানিয়ে ফেললা, দুই একটা কাস্টিং করে ফেলে দিলা, তাহলে তো হবে না, সুবিধা না। আর আরেকটা সমস্যা এখানে যে জেনারেলি খুব বেশি হাই টেম্পারেচার তোলা যায় না, যার জন্য স্টিলের যেহেতু মেল্টিং পয়েন্ট অনেক বেশি, জেনারেলি স্টিল কাস্টিং করা হয় না, নন ফেরাসি মেইনলি করা হয়। তাহলে এটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে? গ্র্যাভিটি ডাই কাস্টিং জেনারেলি ফেরাস, নন ফেরাস, যে জিনিসগুলো নন ফেরাস এবং কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কাস্টিং করা হয় বেশি, কিছু কিছু কাস্টিং করা হয়, খুব বেশি না। তোমাদের এই যতগুলো কাস্টিং টেকনিক পড়াচ্ছি, কোনটায় কি সুবিধা অসুবিধা, কোনটা কি ধরনের প্রোডাক্ট তৈরি হয়, এরপরে কোনটা কি ধরনের মানে ম্যাটেরিয়াল টাইপ ওয়াইজ আর কি, নন ফেরাস ফেরাস, এগুলা কিন্তু একটু জেনে রাখতে হবে আর কি। পরীক্ষা হয়তো আমি একটা বলে দিতে পারি যে তুমি একটা কপার কাস্টিং করবা এরকম শেপের, তুমি এখন একটা কোন প্রসেস তুমি চাও বর্ণনা করো, এরকম প্রশ্ন কিন্তু আসবে। সেকেন্ড টাইপটা নন স্ট্যান্ডার্ড মধ্যে হচ্ছে প্রেসার ডাই কাস্টিং। এটাও একটা ডাই থাকবে, মোল্ড থাকবে, কিন্তু এখানে আসলে কোন একটা স্টেজে কি করবে, প্রেসার অ্যাপ্লাই করবে। কি সুবিধা হতে পারে বলো দেখি গ্র্যাভিটি ডাই কাস্টিং থেকে প্রেসার ডাই কাস্টিং এ? এখানে কি বাইন্ডার ইউজ করা লাগবে যদি মোল্ড বানাতে চাই? এটা নন স্যান্ড, তোমার তো বাইন্ডার করতে থাকবে, নন জি স্যান্ড। স্যার, তাহলে প্রেসারের কারণে স্যার লেগে থাকবে আর কি, মানে হ্যাঁ, লেগে থাকবে, তাড়াতাড়ি হবে, প্রোডাকশন রেট বাড়বে, তারপরে তুমি থিন সেকশন করতে পারবা, যে তুমি প্রেসার দিয়ে পোর করবা, এরপরে কমপ্লেক্স শেপ করা যাবে, অনেক সুবিধা আছে আর কি। তো প্রেসার ডাই কাস্টিং এর মধ্যে দুই ধরনের, হাই প্রেসার আছে, লো প্রেসার আছে। হাই প্রেসার কাস্টিং এ কি করে, একটু প্রেসার বেশি রাখা যায়, লো প্রেসার কাস্টিং এ দেখা যায় কি প্রেসার একটুখানি হলো কম থাকে আর কি। মানে প্রেসার ডাই কাস্টিং এ আবার দুই টাইপ, হাই প্রেসার ডাই কাস্টিং আর লো প্রেসার ডাই কাস্টিং। লো প্রেসার থেকে হাই প্রেসার ডাই কাস্টিং এ টেম্পারেচার প্রেসার একটুখানি অনেক বেশি থাকে আর কি। আচ্ছা, এখন হাই প্রেসার ডাই কাস্টিং আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার হট চেম্বার, একটা হচ্ছে কোল্ড চেম্বার। দেখো হট চেম্বারের ছবিটা আগে দেখানো হচ্ছে, এটা হচ্ছে হট চেম্বার, যেখানে অনেক কিছু ম্যানিফোল্ড আছে, কিন্তু তোমার মেইন জায়গাটা হচ্ছে তোমার মোল্ড হচ্ছে এইখানে আর কি। এই মোল্ডটাকে এই যতগুলা দেখানো হচ্ছে এগুলোতে মোল্ডের মোল্ডটা কি আগে পরে করা যায়, এটাকে কন্ট্রোল করার জন্য এই সিস্টেম গুলো আছে। আর তোমার মোল্টে মেটাল থাকে হচ্ছে এই যে এখানে উপরে, এটাকে হট চেম্বার বলছে কারণ এখানে যে মেটালটা থাকে বা যার কাস্টিং করা হবে তাকে গলানো তো অবশ্যই হয়, এবং এটাকে মেল্টিং টেম্পারেচার থেকে অনেক বেশি রাখা হয়। যে কোনো মেটালকে গলানো তো হবেই, মেল্টিং টেম্পারেচার আসলে কিন্তু গলে যায়, কিন্তু এখানে যেটা করা হয় হট চেম্বারে টেম্পারেচার মানে মেল্টিং থেকেও বেশি রাখা হয়, যার জন্য যেসব মেটালের মেল্টিং পয়েন্ট অনেক বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই হট চেম্বারটা ইউজ করা যায় না। কারণ কি এখানে মেটাল, এই যে মেটালটা কাস্টিং করা হবে তাকে কি মেল্টিং পয়েন্ট থেকে অনেক বেশি রাখা হবে, যার জন্য জেনারেলি যেগুলো মেল্টিং পয়েন্ট কম এই ধরনের মেটাল বা অ্যালয়েজের গিয়ে তোমার কাস্টিং করা হয়, যদি তুমি হট চেম্বার ইউজ করতে চাও। খুবই সহজ, এখান থেকে আসতেছে, এখানে লিকুইড মেটালটা আছে, এখান থেকে উপর দিকে প্যারিজন এই নজলের মাধ্যমে মোল্ডের মধ্যে এসে পড়ে যায়, মোল্ডটা এখানে আছে, মোল্ডের শেপ নিয়ে নেয়। আর এটাকে দেখো গুজ নেক বলতেছে, কারণ এই যে এই জায়গাটা একটা অনেক কি হাঁসের নেকের মতো, এটা অনেক সময় গুজ নেক বলে। এটা হচ্ছে হট চেম্বার, আর এটা কি হট চেম্বার, এটা হচ্ছে কোল্ড চেম্বার। সেখানে একটুখানি পার্থক্য, যে হট চেম্বারে তোমার মেটালটা অনেক মানে মেল্টিং এর থেকে অনেক হাই টেম্পারেচার রাখা হয়, কোল্ড চেম্বারে জাস্ট তোমার কি গলানোর জন্য যে টেম্পারেচার লাগে জাস্ট মেল্টিং পয়েন্টের কাছাকাছি রাখা হয়, এটা মেন পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে যে এই হট চেম্বারে তোমার কি বলে মোল্ডে খুব কাছাকাছি একই সিস্টেম, মানে একই মেশিনের মধ্যেই কিন্তু ইয়েটা থাকে, মোল্ডের মেটালের যেখানে তোমার রাখা হয় সেটা থাকে। আর কোল্ড চেম্বারে একটু দূরে রাখা হয়, সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে না, একটু দূরে রাখা হয়, এবং সেখান থেকে কোন একটা নজলের মাধ্যমে সে মোল্ডে এসে পড়ে। এবং এখানেও কিন্তু হাই প্রেসার, কিন্তু শুধু পার্থক্য হচ্ছে যে এখানে টেম্পারেচার কম থাকে, হট চেম্বারটা টেম্পারেচার থাকে হচ্ছে একটু বেশি। তো কাজে যেসব মেটাল যদি হাই মেল্টিং পয়েন্টে থাকে তাদেরকে কিন্তু তোমার কি করতে হবে, কোল্ড চেম্বারের মাধ্যমে করতে হবে, যেহেতু এখানে টেম্পারেচার জাস্ট মেল্টিং রাখলেই হয়ে যায়, এর থেকে খুব বেশি উপরে রাখার দরকার হয় না। তাহলে এই দুইটাই হচ্ছে তোমার কি হাই প্রেসার ডাইকাস্টিং এর মধ্যে পড়ছে। আরেকটা আছে লো প্রেসার ডাইকাস্টিং, ছবিটা দেখো এরকম। এখানে কি করা হচ্ছে, এখানেও তো মোল্ড ক্যাভিটি আছে, এটা হচ্ছে মোল্ড ক্যাভিটি, আর এখানে যেটা একটু পার্থক্য যে তোমার যে মোল্টেল মেটাল যেটা সেটা নিচে থাকে, এখানকার উপরে থাকে হচ্ছে তোমার মোল্ড। এখন কি করা হয়, কোনোভাবে এটাকে
নিচের থেকে উপরে এই ভালভের মাধ্যমে নিচ থেকে নিচে যেখানে রিজার্ভিয়ার থাকে মোল্টেড মেটাল, সেখান থেকে এই ভালভের মাধ্যমে সে মোল্ডের ভিতরে গিয়ে পড়ে, মোল্ডটা ফিল আপ হয়ে যায়। তো এটা যে আরেকটা এখন একটু তাড়াতাড়ি করার জন্য কি করছে, একটা ভ্যাকুয়াম সিস্টেম আসছে যে উপরে একটা ভ্যাকুয়াম থাকে। ভ্যাকুয়াম থাকলে দেখা যায় কি যে নিচে যে লিকুইড মেটাল আছে সেটা একটু ভ্যাকুয়ামে টানে একটু তাড়াতাড়ি গিয়ে মোল্ড ক্যাভিটি ফিল আপ করে ফেলতেছে। তো এই দুটাই কিন্তু আসলে কি ওটার থেকে প্রেসার এখানে একটুখানি হলেও কম, তো এই জন্য এটার নাম হচ্ছে তোমার লো প্রেসার। লো প্রেসারের মধ্যে আবার যদি ভ্যাকুয়াম ইউজ করতে পারো তাহলে কিন্তু একটু বেটার, কারণ কি এখানে ভ্যাকুয়ামের টানে কি হবে, উপরে আসতে থাকবে। উপরে আসতে তো থাকবেই, একটু তাড়াতাড়ি আসবে, এবং তোমার এখানে যে একই শেপ দেখানো হচ্ছে, তোমার ইকুয়েশন যদি কমপ্লেক্স শেপ থাকে তাহলে কিন্তু ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে কিন্তু কাজে দিবে আর কি। প্রেসার ডাই কাস্টিং কতগুলো সুবিধা আছে দেখো কি বলতেছে, যেহেতু প্রেসারে অ্যাপ্লাই করবা অবশ্যই কি প্রোডাকশন রেট ভালো, ডেমোরেশন টলারেন্স অনেক ভালো হবে, থিন সেকশন করতে পারবা, প্রোডাকশন রেটও বাড়বে। কিন্তু আবার সে একটু সমস্যা আছে কি যে তোমার খরচ অবশ্যই একটু বেশি, খুবই কমপ্লেক্স শেপ হয়ে গেলে করা যাবে না। আর বলতেছে ফ্রেশ কাস্টিং এর জন্য সুইটেবল না, কারণ কি ফ্রেশ কাস্টিং জেনারেলি কি মেল্টিং পয়েন্ট অনেক বেশি থাকে, কাজেই করতে পারবা কিন্তু সহজ মানে ভালো করতে পারবা হচ্ছে যেগুলো নন ফেরাস সেগুলো আর কি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে প্রেসার ডাই কাস্টিং সম্পর্কে? আচ্ছা, এরপর হচ্ছে সেন্ট্রিফিউগাল কাস্টিং। এখানে কি হবে কেউ বলতে পারবা? সেন্ট্রিফিউগাল মানে কি? মানে স্যার যদি রোটেট করতে থাকে তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সবগুলা মোল্টেড মেটাল মোল্ডে ঢুকে হ্যাঁ, যায়। ছড়ায় যাবে, কাজে এটাই হয়, তোমার মোলটাকে রোটেট করা হয়, যে কোনো যেটা তুমি কাস্টিং করবা তোমাকে তো গলাতেই হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, কাজে তোমার মোলটা রোটেট মানে ঘুরতে থাকবে, যেহেতু ঘুরতে থাকবে মোল্টের মেটালটা এসে কি করবে, হয় মোল্ডের চারপাশে গায়ে গিয়ে লেগে যাবে বা মোল্ডের ভিতরে গিয়ে ফিল আপ হয়ে যাবে, এটাই মেইন টার্গেট আর কি। এখন সেন্ট্রিফিউগাল কাস্টিং আবার 3 ধরনের বলতেছে, ট্রু সেন্ট্রিফিউগাল, সেমি সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিফিউজ। এই ছবিগুলো একটু দেখো। প্রথমটা হচ্ছে ট্রু সেন্ট্রিফিউগাল, এখানে বলো দেখি যে কি মানে প্রোডাক্টটা কেমন। এটা হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার, তাহলে এখানে কি হচ্ছে, তুমি চারপাশে লেগে যাবে নাকি? যখন ঘোরাচ্ছ তখন জাস্ট কি তোমার যে মোল্ডের চারপাশে মানে মোল্ডের সারফেসে গিয়ে লেগে যাচ্ছে আর মাঝখানে হলো থাকছে, এরকম হলে এটাকে, যেহেতু এটা পুরোপুরি হলো প্রোডাক্ট তৈরি করছে, এটাকে মানে পুরোপুরি সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, এটাকে বলে ট্রু সেন্ট্রিফিউগাল। এখানে কিন্তু কোনো কোর বা কিছু প্যাটার্ন থাকতে, প্যাটার্ন বা মোল্ড যেটা থাকবে না আছে, কিন্তু কোনো কোর নাই। আর মাঝখানে যেটা আছে সেমি সেন্ট্রিফিউগাল, সেটাও কিন্তু এটার মতোই, এটাও কিন্তু হলো প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু পার্থক্য কি বলো দেখি, এ আর বি মানে 1 আর 2 এর মধ্যে? এটা ভিতর দিকে যাচ্ছে মানে মোল্ডের ভিতরে। দুই ক্ষেত্রে কিন্তু সারফেসও আসছে ভিতরেও আসছে, কিন্তু একটু দেখে ছবি দেখে বলো যে এটা তো এটা তো হলো, ঠিক আছে, এখানে আবার কি আছে মাঝখানে হলো হলেও কি আছে, হলো চারপাশে আবার আছে না কাস্টিং, জি স্যার, তাহলে এখানে কি ইউজ করছে? কোর ইউজ করতে হবে। হ্যাঁ, কাজে এটাও কিন্তু বলতে গেলে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ করছে, কিন্তু এখানে আবার একটা যে কি এক্সট্রা তোমার কোর ইউজ করতে হচ্ছে, এই যে মাঝখানে যে এই ফাঁকা জায়গা এগুলো কিন্তু কোর। আবার কি হয়েছে, কোরের চারপাশে কিন্তু আবার লেগে গেছে মানে কাস্টিং গুলো আছে, এটা ক্ষেত্রে কি শুধুমাত্র কি মোল্ডের সারফেসে লাগছে, মাঝখানে পুরোটাই হলো। তো সেমি সেন্ট্রিফিউগালে কি হচ্ছে, মাঝখানে যদি তুমি কোর ইউজ করেছো, কাজে এখানে কি হচ্ছে, কোর যেখানে আছে সেখানে তো কোর থেকে গেল, মাঝখানে কোরের সারফেসে মোল্ডের সারফেসে সব জায়গায় কিন্তু কি তোমার মেটাল লেগে যাচ্ছে, এরকম প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেটাকে বলছে সেমি সেন্ট্রিফিউগাল। আর সেন্ট্রিফিউজ হচ্ছে 3 নাম্বারটা, এখানে কি হচ্ছে বলো দেখি কেউ, সেন্ট্রিফিউজে কি হচ্ছে, এটাও কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স ইউজ। স্যার জিনিসটা ওই করে যখন স্যার মাঝখানে থাকে তখন জিনিসটা তাহলে ঘুরে কিভাবে অ্যাকচুয়ালি, মানে কোর থাকলে করতে পারবে না, কোর সবাই ঘুরছে, সমস্যা কি, এই যে এরকম মাঝখানে কোর আছে, তুমি পুরোটাকে ঘোরাচ্ছ, অসুবিধা কি? পুরাটা ঘুরবে? হ্যাঁ, পুরো না করলে তো সেন্ট্রিফিউগাল ফোর্স কাজই করবে না, পুরোটাই ঘুরবে, তার সাথে কোর আছে, কোরও ঘুরবে। এখন যখন লিকুইড মেটাল আসবে সে কি করবে, যেখানে সারফেস পাবে সেখানে গিয়ে লেগে যাবে, তাই হচ্ছে না, তার কোরের গায়ে লেগে যাচ্ছে। এবং যখন তোমার পুরোটা তৈরি হয়ে গেল, তুমি কোরটা বের করে ফেলবা, উপর দিক থেকে বা নিচ দিক থেকে কোরটা বের করে ফেলতে হবে। আর সেন্ট্রিফিউজে কি হচ্ছে, So, মানে এই পুরো জিনিসটাই ঘোরানো হচ্ছে যাতে স্যার উপর থেকে সবগুলা মেটাল মানে লিকুইড মেটাল পুরো জায়গাটা হ্যাঁ, ফিল আপ করে এখানে ফেলে। তোমার তোমরা তো ছাত্র তোমাদেরকে পড়াচ্ছে যে এটা কি বলে, গেট নাকি, গেটের উপরে কি থাকে, রাইজার নাকি রানার? রাইজার। রাইজার থাকে, তো এটা ধরো তুমি রাইজার বা গেট ফিডার। টাইপের হতে পারে, এবং এর তার চারপাশে তোমার কি আছে দেখো, ওই এই চারপাশে জিনিসগুলো কি, এগুলা কি আসলে কি মোল্ড?
it's a mold. তুমি যখন পোর করবা কি হবে এটা ঘুরতে থাকবে তাহলে কি মাছ নিচে চলে আসবে এবং ঘোরার সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সে কি করবে চারিদিকে ছড়িয়ে যাবে মোল্ডের মধ্যে ভিতরে গায়ে গিয়ে লেগে যাবে এরকম শেপের প্রোডাক্ট তৈরি হবে আর কি পরে এটাকে ফাটায় ফেলে কি করতে হবে বের করে ফেলতে হবে তো এটা কি তার কি ওয়ান টাইম হলো এখান থেকে কি আসলে কি মোল্ড সেভ করে প্রোডাক্ট বের করা যাবে কি মনে হয় No sir, এটা তো সরাই ফেলতে হবে। তাহলে এত কমপ্লেক্স দেখাচ্ছে তোমার এরকম আসলে কিন্তু কি এখন আমি তো বুঝতেছি না মানে আমার তো আইডিয়া হচ্ছে যে এটা এটা কিভাবে তোমার পার্মানেন্ট মোল্ড হলো মনে করো এটা তো এত কমপ্লেক্স শেপ এখান থেকে তো বের করা যাবে না প্রোডাক্ট কি বের করা যাবে No sir. এমন হতে পারে টু পার্ট মোল্ড হতে পারে সেটা হতে পারে হয়তো মাঝখান থেকে খুলে ফেলে তাহলেও স্যার কঠিন হয়ে যাবে। কঠিন হবে হয়তো এত কমপ্লেক্স শেপ হয়তো বা হবে না আর কি জাস্ট ছবি দেখানো হচ্ছে আচ্ছা এই তিন টাইপেরই আছে কিন্তু এই তিন টাইপকে আবার দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল এখন যেটা প্রথম তোমার ট্রু সেন্ট্রিফিউগাল সেটা হচ্ছে হরিজন্টাল যখন ছবি এরকম হরিজন্টাল মানে কি সে হরিজন্টাল একটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতে থাকে এই জন্য এটা সবগুলাই কিন্তু তোমার সেন্ট্রিফিউগাল তিন টাইপ তো দেখলা আগে ট্রু সেমি আর সেন্ট্রিফিউজ এর মধ্যে যেটা ট্রু সেন্ট্রিফিউগাল সেটা হরিজন্টাল মানে সেটার মুভমেন্ট হচ্ছে যে রোটেশন হয় সেটা জেনারেলি হরিজন্টাল হয় মানে হরিজন্টাল অ্যাক্সিসের সাপেক্ষে সে ঘুরতে থাকে এই জন্য এটাকে বলছে হরিজন্টাল এটা ট্রু সেন্ট্রিফিউগাল আর বাকি যে দুইটা আছে তোমার সেন্ট্রিফিউজ আর হচ্ছে কি সেমি সেন্ট্রিফিউগাল এই দুটা হচ্ছে ভার্টিক্যাল ছবিটা একটু দেখো এরকম এই দুই ক্ষেত্রে কি করে তোমার ভার্টিক্যাল অ্যাক্সিসের সাপেক্ষে মোলটা ঘুরতে থাকে আর উপর থেকে পোর করা হয় এই এখান থেকে পোর করা হচ্ছে এটা হচ্ছে মেইন মোল সে ঘুরতে থাকে তাহলে কি হবে সে কি করবে মোলটা গায়ে গিয়ে লেগে যাবে বুঝে গেল যে সেন্ট্রি এটা তোমাকে যদি বলে যে কয় ধরনের তাহলে কি বলবা 3 ধরনের সেন্ট্রিফিউজ। হ্যাঁ কিন্তু আবার যদি তোমাকে বলে যে তোমার ইয়ের সাপেক্ষে বলো তোমার অ্যাক্সিস রোটেশন অফ অ্যাক্সিস সাপেক্ষে বলো তাহলে আবার দুই রকম বলতে হবে হরিজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল। আচ্ছা এরপরে এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স ক্যালকুলেশন এই অংশটুকু নাই হ্যাঁ এই যে এখান থেকে ফিগার 8 এর পরে বাকি ইকুয়েশন এগুলা পড়তে হবে না সেন্ট্রিফিউগাল ফোর্স ক্যালকুলেশন এইটুকু নাই আচ্ছা এরপরে আবার আছে সেমি সলিড কাস্টিং তাহলে কি হতে পারে নাম শুনে কি মনে হয় বলো দেখি সেমি সলিড কি হতে পারে আসলে যে নরমাল তোমরা কি স্ট্রাকচার কি এখনো দেখছো না দেখো নি কাস্টিং এর পরে কি স্ট্রাকচার দেখানো হয়েছিল না বা স্যার কি তোমাদেরকে বলছিল যে নরমাল কাস্ট করলে স্ট্রাকচার কেমন হয় স্যার কি বলছে শুনতে পাচ্ছ স্যার আমরা মাইক্রোস্ট্রাকচারের জন্য দেখতেছি এই উইকের মধ্যে হ্যাঁ দেখছো তাহলে কেউ কি দেখছো যে কিরকম দেখায় মানে কারো কি দেখা হয়েছে লিকুইডটা আস্তে আস্তে সলিডিফাই হতে থাকে স্যার। হলো তো তুমি মাইক্রোস্ট্রাকচার কি দেখছো না এখনো দেখো নাই যে কাস্টিং করলে দেখো যে এ নাম্বার নরমাল যেগুলো কাস্টিং টেকনিক আছে তাতে এরকম ডেনড্রাইটিক স্ট্রাকচার ফর্ম করে জি স্যার ফর্ম করে। কাস্টিং দেখো এই যে এরকম বাম দিকের এর মতো দেখবে আর কি জেনারেলি কিছু মানে নরমাল যেগুলো কাস্টিং প্রসেস সেগুলোতে বেশিরভাগ কাস্টিং প্রসেস এরকম স্ট্রাকচার দেখা যায় ডেনড্রাইটিক বলে এটাকে আর কি জি স্যার। কিন্তু সেমি সলিড এক স্যার ধরনের এটা শুধু মাইল্ড ডিস্টেন্স তো দেখা যাবে না, এটা তো স্যার অ্যালয়ে মনে হয়, মানে এটা যে কোনো অ্যালয়তে এরকম দেখা যায় ম্যাগনেসিয়াম অথবা অ্যালুমিনিয়াম দেখা যাবে। হ্যাঁ যে কোনো তোমার নরমাল যে কোনো অ্যালয়ের কাস্টিং এ এরকম ডেনড্রাইটিক স্ট্রাকচার দেখা যায় আর কি কিন্তু এখন স্পেশাল একটা টেকনিক আছে যেটা আমি এখন বলতে যাচ্ছি সেমি সলিড এখানে কিন্তু এরকম স্ট্রাকচার দেখা যাবে না এখানে দেখা যাবে হচ্ছে এর বাম দিকে এরকম ডান দিকেরটার মতো এখানে দেখো কি গ্রেন গুলা কি দেখো ডেনড্রাইট আছে তারপরে একটু ছোট বড় আছে এরকম থাকে কিন্তু এখানে কি আসছে কোনো ডেনড্রাইট নাই আর মোটামুটি দেখো সবগুলা গ্রেইনই কি হয়ে গেছে কাছাকাছি জি স্যার। তো যদি তুমি এরকম ইউনিফর্ম স্ট্রাকচার করতে চাও তাহলে তোমাকে ওই সেমি সলিড কাস্টিং করতে হবে এখন কি হইতে পারে এটা বলো দেখি সেমি সলিড মানে কি হইতে পারে আসলে কেন সেমি সলিড বলছে এটাকে স্যার ডান দিকের স্ট্রাকচারটা কি নডুলার স্ট্রাকচার বলা যাবে? না নডুলার তো বলা যাবে না ডেনড্রাইটিক স্ট্রাকচারই বলে নডুল মানে হচ্ছে তোমার গোলাকার কোনটাকে বলছে ডান দিকেরটাকে ইয়েস স্যার। এটাকে নডুলার একটুখানি হলো বললেও বলতে পারো বলা যেতে পারে একটা আর্মে যেহেতু এটা দেখতে দেখতে একটু তোমার কি হচ্ছে এটা নন ডেনড্রাইটিক বলে কিন্তু এটাকে তুমি আসলে নডুলার কিছুটা হলো বললেও চাইলে বলতে পারো এমনি বলে না কিন্তু আসলে কি গোলাকারই তো হচ্ছে সব মোট কথা হচ্ছে এখানে ইউনিফর্ম স্ট্রাকচার এখানে তো একদম পুরোপুরি ইউনিফর্ম না
কিছুটা ইউনিফর্ম আনার জন্যই সেমি সলিড কাস্টিং করছে আর কি। দেখা যাচ্ছে কিছুটা হলে ইউনিফর্মিটি আসছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন তাহলে কি হতে পারে সেমি সলিড মানে আসলে কি? বা তোমার মেল্টিং পয়েন্ট জেনারেলি কি হয়? মেটালের মেল্টিং পয়েন্ট কি হয়? এটা কি রেঞ্জ হয়? আচ্ছা, তোমরা তো পলিমার, আমি তোমাদেরকে পলিমার বলছিলাম, পলিমার পড়ার সময় আমি কি পড়াইছিলাম? ইয়েস স্যার 1-1 এবার মানে তাহলে পলিমারের মেল্টিং পয়েন্ট এটা সিঙ্গেল পয়েন্ট নাকি এটা রেঞ্জ? রেঞ্জ রেঞ্জ। কিন্তু মেটালের কি? মেটাল সিঙ্গেল স্পেসিফিক মেল্টিং পয়েন্ট আছে। সিঙ্গেল পয়েন্ট, হ্যাঁ জেনারেলি সিঙ্গেল পয়েন্ট হয়, বা মেটালিক অ্যালয় যেগুলো সেগুলো সিঙ্গেল পয়েন্ট হয়। কিন্তু এখন তোমার এই যে ইউনিফর্ম স্ট্রাকচার করার জন্য কি করতেছে, তোমার মেল্টিং পয়েন্ট মেল্টিং রেঞ্জটাকে একটু বাড়িয়ে দিচ্ছে, ইচ্ছা করেই মেল্টিং রেঞ্জটাকে বাড়িয়ে দেওয়া হয়। তাহলে তোমরা তো এই ফেজ ডায়াগ্রাম তো পড়ে আসছো, সলিডাস লিকুইডাস তো বুঝো। জি স্যার। এখন যদি এই সলিডাস থেকে লিকুইডাসের ডিসটেন্স বেশি হয় তাহলে কি হবে বলো? স্যার লিকুইডটা বেশি থাকবে। এদিকে বেশি থাকবে, বেশি সময় ধরে সলিডিফিকেশন হতে বেশি সময় লাগবে। মেল্টিং পয়েন্টে বেড়ে যাওয়ার কথা। মেল্টিং পয়েন্ট তোমার যেখানে তোমার ডিপেন্ড, মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করবে তো তোমার কি ম্যাটেরিয়াল তুমি হচ্ছে কাস্ট করছো। তোমার যখন লিকুইড আর সলিডাসের ডিসটেন্সটা বাড়ে, হ্যাঁ রেঞ্জটা বাড়ে, তাহলে মাঝখানে তার মানে কি, তাহলে লিকুইড থেকে সলিড হওয়ার সময়টা একটু বেড়ে গেল। যেহেতু সময় বেশি পাবে সে কি একটা ইউনিফর্ম হওয়ার সুযোগ পাবে। আবার তুমি যদি এই সময় কি করতে পারো, যদি তুমি স্টিয়ার করতে পারো বা নাড়াতে পারো, নাড়াচাড়া করতে পারো, বা তুমি তাহলে কি হবে, দেখা যাবে কি সব জায়গায় ইউনিফর্ম স্ট্রাকচার পাওয়া যাবে। এই দুইটা কাজের মাধ্যমে কি করে চেষ্টা করা হয় কি যে তোমার এরকম একটা কি বলে ইউনিফর্ম স্ট্রাকচার তৈরি করা। এখন এটাকে সেমি সলিড কেন বলছি কি, কারণ এটা সেমি সলিড তুমি প্রথমে কি করা হয়, হিট তো করা হয়, হিট করে কিন্তু একদম পুরাপুরি লিকুইড স্টেটে যায় না, লিকুইড আছে একটুখানি নিচে থাকে। তাহলে এরকম থাকলে কি হবে, একদম পুরোটা লিকুইড থাকবে না, কিছু অংশ কি হবে সলিড থাকবে, সেখান থেকে এবার সলিডিফিকেশন শুরু হবে। এই জন্য এটাকে বলছে সেমি সলিড। বুঝা গেছে? জেনারেলি কাস্টিং এর কি করা হয়, যে 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 অ্যালয় বা মেটালে কাস্টিং করা হবে সেটাকে পুরোপুরি কি কলায় ফেলা হবে, একদম মেল্টিং পয়েন্টের উপরে নিয়ে যাওয়া হয়, তারপরে কি করা হয় পোর করে সলিডিফিকেশন শুরু হয়। সেমি সলিড কাস্টিং কি করা হয়, এখানে জাস্ট কি মেল্টিং পয়েন্টের একটুখানি নিচে রাখা হয়, তাহলে কি বেশিরভাগ অংশ কি হবে গলে যাবে, কিছু কিছু অংশ দেখা যাবে কি একটুখানি সলিড থাকবে, এখান থেকে এবার সলিডিফিকেশন শুরু হবে। এই জন্য এটার নাম হচ্ছে সেমি সলিড। বুঝতে পারছো? তাহলে একটা সুবিধা হচ্ছে কি যে তোমার তোমার তাহলে কি হচ্ছে, এখানে এখানে তোমার কি নাম জানি, এই পুরোপুরি কিন্তু মোল্ডের সাথে লিকুইড মেটাল আসতেছে না, তাহলে একটুখানি হলো কি মোল্ডের ইরোশন কমে যাচ্ছে, মোল্ডের ক্ষয় কম হচ্ছে। আচ্ছা, একটা জিনিস করা হচ্ছে এখানে কি, ওই যে তোমার কি করা হয় ইচ্ছা করেই লিকুইড আর সলিডাসের রেঞ্জ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাহলে কাস্টিং সলিডিফিকেশন হতে সময় লাগে, একটু হলেও কি ইউনিফর্ম হওয়ার সুযোগ থাকে। একটা বললাম স্টিয়ারিং করা হয়, যার ফলে কি হয় সব জায়গায় মোটামুটি একই রকম কম্পোজিশন হয়ে যায়, ইউনিফর্ম স্ট্রাকচার কিছুটা হলো বেশি পাওয়া যায় নরমাল কাস্টিং থেকে। তাহলে এটাকে বলছে কি সেমি সলিড কাস্টিং। এই কিছু কিছু সুবিধার জন্য অনেক ক্ষেত্রে সেমি সলিড কাস্টিং করা হয়। কোনো কোশ্চেন আছে এটার উপরে? আচ্ছা, লাস্ট আরেকটা টাইপ আছে কন্টিনিউয়াস কাস্টিং। এটা কি হতে পারে বলো দেখি? কন্টিনিউয়াস কাস্টিং কি জিনিস? স্যার মানে সেমি সলিড কাস্টিং ব্যাপারটা কি হচ্ছে, মানে স্যার মানে সলিড হচ্ছে পুরো লিকুইড থেকে সলিড হচ্ছে এরকম একটা অবস্থায় কাস্টিং করব এরকম কিছু নাকি? একদম মানে পুরোপুরি সলিড না, তো বললাম লিকুইডাস থেকে একটুখানি নিচে, তার মানে আচ্ছা আচ্ছা খুব অল্প কিছু অংশ হয়তো সলিড থাকবে, বেশিরভাগই তো লিকুইড। লিকুইড না হলে তো তোমার কি কাস্টিং তো হবে না, সলিড থাকলে কাস্ট করা যাবে, তো করা যাবে না। যে করা হয় যে একটুখানি লিকুইড থেকে একটুখানি নিচে, তার মানে বেশিরভাগই লিকুইড থাকে কিন্তু অল্প একটু অংশ হয়তো বা সলিড থাকবে, যার জন্য কিছুটা হলো কি মোল্ডের ইরোশন কমানো যায়। আর মেইন টার্গেট হচ্ছে কি তোমার লিকুইড আর সলিডাসের রেঞ্জটাকে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়ার ফলে কি হয় সলিডিফিকেশন হতে দেরি হয়, একটু সময় বেশি পায়। সময় বেশি পাওয়া মানে কি ইউনিফর্ম হওয়ার সুযোগ একটু বেশি পায়। আর একটা জিনিস হচ্ছে যে স্টিয়ারিং করা হয়, যার ফলে দেখা যায় কি ইউনিফর্মিটি বাড়ে। তাহলে তুমি যদি এরকম ইউনিফর্ম সেমি সলিড হুম সেমি সলিড কাস্টিংটা কি পিওর মেটালের ক্ষেত্রে করা যায়? হ্যাঁ, পিওর মেটালের ক্ষেত্রে মানে অ্যালয় হলে এটা একটু ইজি হয়। পিওর মেটাল কি যাবে বলো দেখি কেউ? মানে আর তুমি লিকুইডের সলিডাসের ডিসটেন্স বাড়াবা, এটা তো তোমার অবশ্যই কি অ্যালয় থাকলে কিন্তু এটা কন্ট্রোল করার সুবিধা, জেনারেলি অ্যালয়েরই করা হয়। এখন পিওর মেটালে কি করা যাবে বলো দেখি কেউ? না স্যার, পিওর মেটালে তো স্যার সিঙ্গেল এত মেল্টিং বড় পয়েন্ট থাকবে না। একটু টাফ হবে আর কি, একটু টাফ হবে, কাজে জেনারেলি আসলে কি তোমার অ্যালয়ের কাস্টিং করা হয়। বুঝতে পারছি।
এখন শুনো, তোমার পিওর মেটালের কাস্টিং হ্যাঁ করে, কিন্তু আসলে কি পিওর মেটাল খুঁজে পাই কঠিন আর কি, বুঝলা? তুমি তোমার সোর্স হিসাবে মাস্টার অ্যালয় পিওর মেটাল দেখবা যে পাবাই না, পিওর মেটাল খনি ছাড়া আসলে কোথাও পাওয়া যায় না। তুমি কিছু না কিছু থিওরিটিক্যাল। থিওরিটিক্যাল কথাবার্তা আর কি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কি একদম পিওর মেটাল আসলে পাওয়া যায় না, কিছু না কিছু ইম্পিউরিটি বা অ্যালয় থাকেই আর কি, কম বেশি। আচ্ছা, কন্টিনিউয়াস কাস্টিং কি হতে পারে? কন্টিনিউয়াস বলতে একটু তো বলছিলাম তোমাদেরকে, প্রথম কোন একটা ক্লাসে বলছিলাম কন্টিনিউয়াস কাস্টিং বলতে, তাহলে বলো দেখি কি হবে এখানে আসলে। তুমি আগে যতগুলা বললাম সেগুলো কি কন্টিনিউয়াস? মানে তুমি মনে করো কাস্টিং করলা, একটা কাস্টিং করে বের করে ফেললা, তারপরে কিছু সময় তো গ্যাপ গেল, তারপরে একটা কাস্টিং হবে, এরকম না? আবার তুমি Yes, sir. একটা বের করলা, সেটাকে তুমি মেশিনিং করলা বা যা করা করলা, তাহলে অবশ্যই কি কন্টিনিউয়াস? তাহলে কন্টিনিউয়াস কাস্টিং আসলে তাহলে কি করবে? স্যার এক সাইডে মেটাল থাকতে থাকে আর অন্য সাইডে ওই প্রোডাক্ট বের হইতে থাকে, ওরকম বেজে হলে থাকবে, কি বেজে থাকে, তার মানে তুমি যেখানে, তার মানে কি তোমার ইয়েটা অনেক লম্বা হবে, তোমার কুলিং বেডটা অনেক লম্বা হবে। তুমি কোন জায়গায় হয়তো বা একই জায়গায় মেটাল গলাইলা, তার নিচেই তোমার কি থাকবে, মোলটা থাকবে, সরাসরি মোল্ডের মধ্যে এসে পড়বে। আর তুমি এক জায়গায় গলায় নিয়ে আসলে, এক জায়গায় গলায় খুব একটা ক্যারিয়ারের মাধ্যমে খুব তাড়াতাড়ি কি করলা, মোল্ডের কাছে নিয়ে চলে আসলা, মোল্ডটা অনেক লম্বা, কাজে এদিকে মোল্ডে পোরিং হতে থাকবে, এদিক থেকে কি হবে, প্রোডাক্ট বের হতে থাকবে। এরকম যদি হয় তাহলে এটাকে বলে কন্টিনিউয়াস কাস্টিং। এর কোনো সুবিধা কি আছে বলো দেখি? কি প্রোডাকশন রেট হাই হবে, খুবই স্বাভাবিক। আর কি সুবিধা হবে? স্যার এটা স্যার মানে সময় অপচয়টা কম হচ্ছে, সো আমার মানে প্রোডাক্টিভিটিটা রেট বাড়তেছে। তো বাড়বে, হ্যাঁ বললাম তো, প্রোডাকশন রেট বাড়বে। আর তোমার যদি তুমি মনে করো ছোট ছোট প্রিহিট করা লাগবে নাকি? প্রিহিট করা কেমন লাগবে? তুমি তো লিকুইড প্রিহিট তো হয়েই থাকতে সে অলরেডি। স্যার ওটাই বলতেছে, ওটা এক বেনিফিট। হ্যাঁ, একটা বেনিফিট, প্রিহিট তো করা লাগবে না, তুমি একবার মোল্ডে মেটাল দিয়ে দিলা, তারপর তো যখন সে যাচ্ছে তো প্রিহিট হয়েই তো সে আছে, মোল্ডটা তো প্রিহিট হয়েই আছে। তো স্ট্রাকচারে কি কোনো পার্থক্য হবে? তো পোরোসিটি কম হবে, কারণ তো আমি কন্টিনিউয়াসলি এটা করতেছি আর সময় গ্যাপ দিচ্ছি না। মানে স্যার প্রথম যদি যখন কাস্টিংটা হবে তখন স্ট্রাকচার ডিফারেন্ট হবে, যেহেতু টেম্পারেচার ডিফারেন্স বেশি। আর পরবর্তীতে যখন দিতে থাকবো তখন আস্তে আস্তে ডিফারেন্ট থাকবে। হ্যাঁ, তোমার তো প্রিহিট তো করে রাখতে হবে, তোমার টেম্পারেচার ডিফারেন্স বেশি তো রাখা যাবে না, তুমি যে কোনো কাস্টিং এর আগে ইনিশিয়ালি তোমাকে তো প্রিহিট করতে হবে, তারপরে আর করতে হবে না। স্যার তা যদি ইনিশিয়ালি প্রিহিট না করো তাহলে তো তোমার প্রথম দিকে তো কি হবে, টেম্পারেচার ডিফারেন্স বেশি হবে, তাহলে তো হবে না, প্রোডাক্ট তো প্রথম দিকের প্রোডাক্ট গুলো তো তুমি ইউজ করতেই পারবে না। মানে মেইন টার্গেট আসলে যে কোনো কাস্টিং এ এখানেও তাই, তোমার একটুখানি মোলটাকে প্রিহিট করেই রাখতে হবে। একটু একটু খরচ বেশি, কারণ কি তোমার মোলটা অনেক লম্বা, পুরোটাকে প্রিহিট করতে হবে, ঠিক আছে, কিন্তু এরপরে তো সহজ হয়ে যায়। স্ট্রাকচারে কি কোনো পার্থক্য হওয়ার সুযোগ আছে বা হয় কি, কি মনে হয়? মানে কন্টিনিউয়াস কাস্টিং না করলে অন্য যেগুলো কাস্টিং করলা সেগুলাতে মনে করো তুমি কি কাস্টিং হতে কি দেরি হয় বা এরকম কিছু আছে, বা এখানে কি ইউনিফর্ম স্ট্রাকচার হওয়ার কোনো সুযোগ আছে, কি মনে হয়? আচ্ছা, এখান থেকে তুমি যেটা করতে পারো, তুমি কন্টিনিউয়াস কাস্টিং এ তুমি যখন মোল্ড থেকে বের হয়ে আসবে, তুমি সেখান থেকে কিন্তু কি কিছু তুমি ইচ্ছা মতো কিন্তু শেপ কাট করা যায়, ইচ্ছা করে লম্বা রাখা যায়, ইচ্ছা করে ছোট ছোট করে কেটে ফেলা যায়। যেমন স্টিল মিল গুলাতে, বেশি যেগুলো বড় স্টিল মিল সেগুলোতে কিন্তু এখন কন্টিনিউয়াস কাস্টিং ইউজ করে, তোমরা যখন যাবা তখন দেখবা আর কি, যেমন সলিডিফাই হয়ে যাচ্ছে, সেখান থেকে ছোট ছোট শেপ কেটে নিচ্ছে, বা সেখান থেকে ইচ্ছা করলে কি করা যায়, বড় বড় বিলেট কাটা যায়, ছোট ছোট করে কাটা যায়, ইচ্ছা মতো কাটা যায় আর কি। তো স্ট্রাকচারে কি কোনো ডিফারেন্ট হওয়ার সুযোগ কি আছে, কি মনে হয়? তাহলে এটা সুবিধা তো বললাম, অসুবিধা কি আছে কোনো, বলে দেখি? যেহেতু তুমি অনেক লম্বা লম্বা মোল্ড হবে, এবং কি তার যেখানে তোমার প্রোডাক্ট সাইজ কম সেখানে কিন্তু এটা করলে লাভ হবে না, যদি তোমার একই প্রোডাক্ট অনেক বেশি লাগে তখন কিন্তু তুমি এটা ইউজ করতে পারো, ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট তোমার বেশি হবে। আচ্ছা, এবার জেনারেলি দেখো যে এই কন্টিনিউয়াস কাস্টিং এ যে শেপ গুলা প্রোডাক্ট তৈরি হবে, জেনারেলি সিম্পল শেপের হবে, কমপ্লেক্স শেপ হলে কিন্তু কন্টিনিউয়াস কাস্টিং করা যাবে না, এগুলো একটা সমস্যা। আর ব্যাচ প্রসেস অবশ্যই করা যাবে, এটা যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, তোমাকে কি অনেক বেশি প্রোডাক্ট তৈরি করতে হবে, যদি কোন জায়গায় তোমার ডিমান্ড থাকে কম প্রোডাক্ট, তাহলে কিন্তু কন্টিনিউয়াস কাস্টিং ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কি অন্যগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এখন অনেকগুলা, তো তোমরা জানলা যে অনেকগুলা টেকনিক আছে, অনেক ধরনের কাস্টিং প্রসেস আছে, তুমি কোনটা ইউজ করবা কিসের উপর ডিপেন্ড করবে? স্যার তো তার মানে আমার কি আমরা কাস্টিং এর শেপের উপর, এটা কমপ্লেক্স হবে না সিম্পল হবে, তারপর আমার প্রোডাকশন রেটের উপর আমি অনেকগুলো বেশি ইউজ করবো না কম ইউজ করব, বা আমার মেটালটার উপর, পিওর মেটাল না অ্যালয় এসবের উপর। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটা একটা করে লেখা আছে আর কি। একটা প্রথম কথা হচ্ছে তোমার ইকোনমি কনসিডার করতে হবে, তুমি কস্ট
হ্যাঁ, একটা ব্যয় সবচেয়ে বেশি মানে মেইন প্যারামিটার আসলে কস্ট কেমন। তুমি কস্ট মিনিমাইজ কতটুকু কস্ট তুমি রাখতে চাও, কস্টলি করতে চাও না তুমি একদম কম খরচে করতে চাও, তাহলে কিন্তু এটা কিন্তু মেইন ফ্যাক্টর। এরপরে কিন্তু আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে তোমার সাইজ, ও যেটা বললো যে সাইজ তুমি ছোট সাইজে করবা না বড় সাইজের করবা। তারপরে তোমার লেন্থ অফ প্রোডাকশন কেমন হবে, তুমি কি জাস্ট অনেকগুলা প্রোডাক্ট তৈরি করবা নাকি একটা দুটা করেই শেষ হয়ে যাবে, এটা একটা ডিপেন্ড করবে। সারফেস ফিনিশ কেমন হবে, কারণ সবগুলা কিন্তু সারফেস ফিনিশ সব টেকনিকের কিন্তু এক না, কোনো টেকনিকের সারফেস ফিনিশ অনেক ভালো, কোনোটা খারাপ। ডাইমেনশনাল টলারেন্স একটা ব্যাপার, তুমি কি অ্যাকুরেসি কেমন চাচ্ছ। খুব অ্যাকুরেট চাইলে এক ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যদি তুমি অত তোমার অ্যাকুরেসি দরকার নাই মোটামুটি হলেই হয়, তখন কিন্তু কি আরেক ধরনের টেকনিক। মেশিনিং কস্ট একটা ব্যাপার, যে তুমি যদি কি ফিনিশ ভালো করতে পারো তাহলে কি মেশিনিং কস্ট অনেক কমে যাবে। মেল্টিং পয়েন্টের উপর ডিপেন্ড করবে, হাই মেল্টিং পয়েন্টের অ্যালয় কিন্তু সবগুলোতে করা যায় না। আবার যে বললো যে শেপ অফ ফিনিশ প্রোডাক্ট একটা খুব বড় একটা ফ্যাক্টর, কমপ্লেক্স শেপ হলে করা যাবে না। সব জায়গায় করা যাবে না, এগুলো একটা ব্যাপার না, কোনো টেকনিকে করা যাবে, বেশিরভাগ করা যাবে না। তাহলে যদি কমপ্লেক্স শেপ হয় তাহলে তো সবগুলো ইউজ করা যাবে না। তো জি, মেকানিক্যাল প্রপার্টি কেমন চাও সেটা একটা ব্যাপার, ঠিক আছে। কাজে এই সবগুলা ফ্যাক্টর চিন্তা করে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, তো যতগুলো অ্যাভেলেবল টেকনিক আছে তারপরে তুমি কোনটা ইউজ করবা। আচ্ছা বলো, কোনো কোশ্চেন থাকলে করো। স্যার তার মানে আমরা যতগুলো অটোমেটিক প্রসেস দেখলাম তার একটাতেও তো মনে হয় না যে কমপ্লেক্স শেপ তৈরি করা যাবে। আচ্ছা এখন বলো সবগুলোর মধ্যে চিন্তা করে বলো কোনটা কোনটা মানে একদম কমপ্লেক্স। হ্যাঁ বল দেখি কোনটায় ইনভেস্টমেন্টে করা যাবে। ইনভেস্টমেন্ট তো করা যাবে, প্রজেক্ট বেশি, আবার তখন কিন্তু আবার খরচ বাড়বে। কাজে তোমার এখন ওই যে বললাম যে অপটিমাম তোমাকে থাকতে হবে। বেশিরভাগগুলোতে কিন্তু আসলে কমপ্লেক্স করা যায় না, কিন্তু দুই একটা কিন্তু করা যায়। আচ্ছা পরীক্ষা কিন্তু তোমার এই টাইপের প্রশ্ন হবে, হ্যাঁ আমি সরাসরি বর্ণনা করা চাওয়া হবে না, তোমাকে হয়তো বলে দেওয়া হবে যে এই ধরনের প্রোডাক্ট তৈরি করবা, বা তোমার এটা কি হবে, খরচ বেশি, ডাইমেনশন টলারেন্স কম, এই টাইপের কোশ্চেন হবে আর কি, এরকম কোশ্চেন আসবে পরীক্ষায়। আর এখান থেকে তো অনেকগুলা পড়ানো হলো, অবশ্যই কোশ্চেন থাকবে ফাইনাল পরীক্ষায়। আচ্ছা বলো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। নাই? না স্যার। তো তাহলে সিটি কি করবা, সামনের সপ্তাহে সিটি দিবা তোমরা নাকি? জি স্যার, বন্ধ থাকলে তো দেওয়াই যায়। না থাকলে এখন কি করবা, মানে দিবা, যদি দাও তাহলে তোমার মনে করো সময় বের করতে হবে আর কি। হ্যাঁ যেমন এই আমি তো সোমবারে বলছিলাম, সোমবার তো তোমরা দিতে পারো না আর কি। এখন নেক্সট উইকে কি দিবা আসলে, যদি দাও তোমার দেওয়ার ইচ্ছা থাকে তাহলে যেটা করতে হবে তোমাদের একটা সময় বের করে আমাকে বলবা, বুঝতে পারছো। কখন তোমরা ফ্রি আছে 40 মিনিট ফ্রি থাকলেই হবে, তোমার ক্লাস টাইমে হতে হবে এরকম না, যে কোনো সময়। মানে যদি কখনো 40 মিনিট, যদি অবশ্যই কি অবরোধ, যেদিন অবরোধ থাকবে না, যেদিন অফলাইন হবে সেদিন কিন্তু। স্যার নেক্সট উইকে অলরেডি অনেকগুলো সিটি পড়ে গেছে তো স্যার, আবার আমাদের ল্যাবেও আছে, এই জন্য মানে আপনারটা যদি পিছানো যেত। ঠিক আছে সিআর সাথে কথা বলে নিয়েন স্যার, সিআর সাথে কথা বলে ও আচ্ছা সিয়ার তো বললো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ইয়ে তন্ময় তো কথা বলছে কালকে, আচ্ছা আমি বলে গেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ তন্ময় বলছিল তোমাদের অনেকগুলো সিটি পড়ে গেছে, তাহলে তোমার পরে গিয়ে কিন্তু চাপ বাড়বে তোমাদের, বুঝতে পারছো। নেক্সট উইকে আমার তো অনেক চাপ স্যার এমনিতেই। নেক্সট উইকে 4টা সিটি স্যার। আচ্ছা তাহলে তোমার, তাহলে আমারগুলো তাহলে পরে, কিন্তু ওই যে বললাম মিডের পরে এসে তোমাদের চাপ বাড়বে আর কি, ঠিক আছে। ইয়েস স্যার। আমি 3টা নিব, সাকি নিছে, হেড সাকি একটাও নিয়েছে। নিবে স্যার, ওই নেক্সট উইকে নিবে স্যার, বুধবার নেওয়ার কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমারটা তাহলে তুমি টার্গেট করো তাহলে মিডের পরের সপ্তাহে, ঠিক আছে, কারণ বেশি আবার 3টা দেওয়া লাগবে, পরে চাপ পড়ে যাবে। ঠিক আছে তাহলে মিডের পরের উইকে যদি তোমরা মানে যে এখানে থাকে অফলাইন ক্লাস হয়, তাহলে সেদিন যে কোনো একদিন দিয়ে দিবে আর কি। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। এই দাঁড়া দাঁড়া, অ্যাটেন্ডেন্স দিব তো, চলে যাও না। আছি। সিলেবাস কি বাড়বে তাহলে নাকি? সময় তো পাইলা, সিলেবাস একটু স্যার বাড়াই ওটা মিডের পর কেন কেন, এখন তো সময় বেশি পেলা, দেন স্যার। সময় না বেশি পেলা, অসুবিধা কি? স্যার পড়া তো স্টিল অনেক, বাকি সবগুলা সিটি থাকতেছে না। সিলেবাস এটাই রাখলে বেটার হয়, কারণ স্যার এটা ভালো মতো শিখতে পারবো তাহলে। তো অন্যগুলো তো পড়তে হবে তাই না, তোমার যদি সিডি দিলে কিন্তু অন্যগুলোর সিলেবাস তো স্যার অনেক বড়। স্যার এখানে আমাদের অন্যগুলো প্রতি নেক্সট সপ্তাহে সিটিতে দেখা স্যার। যাবে যে 3-4টা করে সিটি দিতে হবে স্যার, ওই যে অবরোধের কারণে সিটির ডেট থাকলেও এগুলো পিছাই যাচ্ছে, আমার স্যার ফলে ক্লাসটা হয়ে যাচ্ছে। সপ্তাহে 3-4টা করে সিটি দেওয়া লাগবে প্রায়, যা বুঝতেছি পড়া অনেক বেশি হয়ে যায় স্যার। এরপরে ওই যে সিলেবাসটা একটু ছোট থাকলেই স্যার বেটার। এই আর কি, তোমার যখনই দেখবা যে অবধি শেষ হয়ে যাবে তখন তোমাদের চাপ পড়ে যাবে আর কি, বুঝলা। আচ্ছা জি পড়তে স্যার। থাকবো, যেগুলো তোমাদের 2 সপ্তাহ ব্রেক পাইছো তাই না, সামনে পাবা আর কি, এখন না নেক্সট উইকে ক্লাস হবে, তারপর কিন্তু 2 সপ্তাহ ব্রেকের মধ্যে পড়ে ফেলবা সব। আচ্ছা রেসপন্স করো, রোল 1, Yes, sir. রোল 2,
Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Present, sir. 6. Roll 6 নাই Firdaus 7, Yes, sir. 8, Present, sir. 9. Roll 9 PL 10, Yes, sir. 11, 12, 12, 13, Yes, sir. 14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 23, আচ্ছা একটু 1 মিনিট বসো, আমি একটু দরজা খুলে দিয়ে আসি 1 মিনিট। কত রোল? 24 টাই 25, Yes, sir. 26, Present, sir. 27, Present, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Present, sir. 34, 34 কে আবিদ, 35, Yes, sir. 36, Yes, sir. 37, Yes, sir. 38, 38, 39, Present, please. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes. 45, Yes, sir. 46, 46 নাই Sir, 44, sir. 44 is present, sir. 44 দিয়েছি, হ্যাঁ 46 রাজীব নাই, 47 আরিফ, এই আরিফ তো ছিল প্রথম দিকে, তো ছিল 48 অনেক, 49, Yes, sir. 50, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, 53 আতিক, 54, Present, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 59, 59, 60, Yes, sir. আচ্ছা কেউ কি দিতে পারো নাই আসো? Roll 6. Sir, roll 44. রোল 6, রোল হচ্ছে 44, 44. হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কেউ Sir, আসো? roll 38 sir. sir. Net issue, sir. বলছিল স্যার। কে? Roll 38 স্যার। 38 আচ্ছা দিলাম। Sir, roll 12, sir. Net issue বলছিল, sir. ঠিক আছে। আর কেউ? Sir, roll 53. Net issue. সবাই তো নেট ইস্যু, তাহলে সে একটু ফোন দিতে পারে তাহলে। ফোন তো চালু আছে, একটা এসএমএস করতে পারে তা তো বললাম না যে যদি কেউ এখানে তোমাদের আচ্ছা কারণ যদি নেট ইস্যু হয় একটু আমাকে ফোনে জানাই দিবা।
যদি এখানে কারো নেটে আসতে সমস্যা হয় তাহলে একটু আমাকে ফোনে মেসেজ করে দিবা যে আমি স্যার আমি আসতে পারছিলাম না। জি স্যার। ঠিক আছে, ভালো থাকো তাহলে। রোববারে তোমাদের সাথে ক্লাস, যদি অবরোধ থাকে তাহলে তো অনলাইন, অবরোধ না থাকলে অফলাইন। ভালো থাকো। ওকে স্যার, আসসালামু আলাইকুম।